মনটা সত্যিকার অর্থে খুবই খারাপ। মানে কি বলবো, নিউজিল্যান্ডের ডি টিম তাদের কাছে আমরা ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে গেলাম। এবং প্রথমবার নিউজিল্যান্ডের কাছে আমরা ঘরের মাঠে কিন্তু ওয়ানডে সিরিজ হারলাম। এর আগে নিউজিল্যান্ড টোটাল 7বার ওয়ানডে সিরিজ ভারতে এসে খেলে গেছিল, 7বারই আমরা জিতেছিলাম। সেই নিউজিল্যান্ডের কাছে আমরা প্রথমবার ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে গেলাম। এর আগে যখন নিউজিল্যান্ড ভারতে খেলতে এসেছিল 2024 সালের টেস্ট সিরিজ, তখনও তাই। নিউজিল্যান্ড শুধু আমাদের হারায়নি, হোয়াইট ওয়াশ করে চলে গেছিল। এবং সেই সিরিজের আগে নিউজিল্যান্ড টোটাল 12বার ভারতে এসে টেস্ট সিরিজ খেলে গেছিল, যার মধ্যে 10টা সিরিজে হেরেছিল আর 2টো সিরিজ ড্র হয়েছিল। আর মাত্র 2খানা টেস্ট নিউজিল্যান্ড জিতেছিল ভারতে এসে। তো সেই নিউজিল্যান্ড এখন ভারতে এসে টেস্ট আর ওয়ানডে 2টো সিরিজই কিন্তু জিতে নিল। এবং আরও খারাপ লাগছে এটা ভেবে যে নিউজিল্যান্ডের ডি টিম ছিল এটা, মোস্ট অফ দ্য মেইন প্লেয়ার্সই ওদের অ্যাভেলেবেল ছিল না। কেন উইলিয়ামসন ছিল না, রাচিন রবীন্দ্র ছিল না, টম লাথাম ছিল না, তারপরে তোমার ম্যাট হেনরি ছিল না। এখান থেকে আমি যদি ধরি নামটা কি, ওদের যে ক্যাপ্টেন মিচেল সান্তনার ছিল না। তারপরেও আমরা নিউজিল্যান্ড ডি টিমের কাছে হেরে গেলাম। ক্রিস্টিয়ান ক্লার্ক কি বোলিং করলো, অসাধারণ। এতে এই সিরিজে ডেবিউ করলো, থার্ড ম্যাচ ছিল এটা। আগের ম্যাচেও 3খানা উইকেট নিয়েছিল, এই ম্যাচেও তাই 3খানা উইকেট নিয়ে নিল। তারপরে জেইডন লিনাক্স আগের ম্যাচে ডেবিউ করলো, 2টো ম্যাচে ইকোনমিক্যাল বোলিং করেছে, প্লাস ইম্পর্টেন্ট সময় উইকেট নিয়েছে। আগের ম্যাচে 10 ওভারে 42 রান দিয়ে 1খানা উইকেট, এই ম্যাচে 10 ওভারে 42 রান দিয়ে 2খানা উইকেট। এই হচ্ছে অবস্থা। তারপরে হচ্ছে ফোক্সকে খেলতে পারছে না আমাদের ব্যাটসম্যানরা, এই অবস্থা এদের। এবং একটা জিনিস আমি বুঝি না, যে স্পিনারদের এগেনস্টে আমাদের ব্যাটসম্যানরা কেন সুইপ বা রিভার্স সুইপ শট খেলে না। কে খেলতে বারণ করেছে এদেরকে? নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কি সুন্দর খেলছে, ড্যারিয়েল মিচেল, গ্লেন ফিলিপস সবাই কি সুন্দর খেলছে, সুইপ খেলছে, রিভার্স সুইপ খেলছে। জাকারি ফোক্স এসেও মানে কুলদীপ যাদবকে একটা সুইপ শট খেলে দিল। তাহলে এরা এত ভয় পায় কেন? এদের কে খেলতে বারণ করছে সুইপ বা রিভার্স সুইপ? আর এত ডট কেন খেলে এরা? এত ডট কেন খেলে? এর তো কাজ থাকবে যে স্পিনারদের এগেনস্টে সিঙ্গেল নিয়ে নিয়ে যাকে বলে স্ট্রাইক রোটেট করে রানের গতিটা বজায় রাখা, না? এত স্লো কে খেলে? যাই হোক, যদি প্রথমে বোলিংয়ের কথায় আসি, আমাদের বোলিংয়ের কথায়, তাহলে রবীন্দ্র জাদেজা খুবই বাজে পারফরমেন্স। মানে লাস্টের 6 ম্যাচে 1খানা মাত্র উইকেট নিয়েছে, খুবই বাজে পারফরমেন্স। 298 রান খরচ করেছে, 1খানা উইকেট নিয়েছে, 298 বোলিং অ্যাভারেজ। এবং ব্যাট হাতে তো পারফরমেন্স নেই। সাউথ আফ্রিকার এগেনস্টে ফার্স্ট যে ওডিআই হয়েছিল সেইখানে 20 বলে 32 রান করেছিল, ব্যাস। তারপর থেকে ওর ব্যাট হাতে পারফরমেন্সই নেই। এই সিরিজেও যদি বলি, ফার্স্ট ম্যাচে 5 বলে 4 রান, 65 বলে 67 দরকার যখন ব্যাটিং করতে নেমেছিল জাদেজা। সেকেন্ড ম্যাচে হচ্ছে 44 বলে 27 রান। এই তো আজকে গ্লেন ফিলিপসে খেললো, ও তো একসময় এরকম খেলছিল, 38 বলে 26 রানে ব্যাটিং করছিল, সেখান থেকেও কি সুন্দর স্ট্রাইকটা বাড়ালো, অ্যাটাকিং শট খেলা শুরু করলো। এটাই তো খেলতে হতো জাদেজাকে আগের ম্যাচে। কিন্তু না, 44 বলে 27 রানের একটা বাজে ইনিংস খেললো। আর আজকের ম্যাচেও 16 বলে 12। এখন প্রশ্ন হচ্ছে এটাই, যে জাদেজা কি 2027-এর ওয়ানডে বিশ্বকাপে সত্যিকারের অর্থে খেলার যোগ্য? মানে আমি রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করতে শুনেছি যে নন কমিটাল এরা, যে 2027 এখনো 2 বছর বাদে এরা খেলবে কি খেলবে না এখনো কোনো সিওরিটি নেই। কিন্তু এখানে প্রশ্ন জাদেজাকে নিয়েও, জাদেজা কি সত্যিকার অর্থে 2027-এর ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে? যেখানে ওয়াশিংটন সুন্দর আছে, অক্ষর প্যাটেল আছে লাইন দিয়ে, তাহলে সেখানে কি জাদেজা খেলার যোগ্য 2027-এর ওয়ানডে বিশ্বকাপে এরকম পারফরমেন্স নিয়ে? জানি না টিম ম্যানেজমেন্ট ওকে নিয়ে কি ডিসিশন নিচ্ছে। হ্যাঁ, টেস্টে জাদেজা অনবদ্য পারফরমেন্স লাগাতার করে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার ইন্ডিয়ান টেস্ট টিমের। কিন্তু ওডিআই টিমে কিন্তু জাদেজার পারফরমেন্স একদমই নেই। মানে লাস্ট টাইম জাদেজা কবে ম্যাচ জিতিয়েছে ইন্ডিয়াকে ওডিআইতে? কেউ আমাকে বলো, আমি মেনে নেব। বা বল হাতে কবে ম্যাচ জিতিয়েছে? জাদেজা কোনো কালেই মানে বিশাল হারে উইকেট নেয় না। জাদেজাকে যবে থেকে আমি দেখছি, যে ওডিআইতে হোক বা টি20আইতে হোক, বিশাল হারে উইকেট নেয় না। কিন্তু জাদেজা একটা জিনিসের জন্য, 2টো জিনিসের জন্য মেনলি খুব প্রসিদ্ধ। একটা হচ্ছে কি, কম রান দিত জাদেজা, মানে 10 ওভারে 40 রান 45 রান, কখনো কখনো একটা উইকেট নিত বা 2টো উইকেট নিত, বা কখনো উইকেট নিত না, মানে ইকোনমিক্যাল যেত। মিডল ওভার্সগুলোতে রান কন্টেন করতো। আর তার সাথে খুব ফাস্টে ওভার কমপ্লিট করে দেয়, 1 মিনিটের মধ্যে 6 বল কমপ্লিট করে দেয় যদি উইকেট না পড়ে। তো জাদেজার পারফরমেন্স খুবই বাজে। মানে সাউথ আফ্রিকা সিরিজে যাও বা করেছিল, নিউজিল্যান্ড সিরিজে একদমই যাতা।
এরপর যদি আসি কুলদীপ যাদবও তাই খুবই বাজে পারফরমেন্স করেছে এই সিরিজে। 3 ম্যাচে 3খানা উইকেট এবং প্রত্যেকটা ম্যাচেই যাকে বলে রান কনসিড করেছে খুব বেশি হারে। সাউথ আফ্রিকার এগেনস্টে তাও লাস্ট যে ম্যাচটা হয়েছিল সেখানে ভালো বোলিং করেছিল, ডিসাইডার ছিল, 10 ওভারে 41 রান দিয়ে 4খানা উইকেট নিয়েছিল। কিন্তু মানে এই সিরিজে কুলদীপ যাদবের বোলিং দেখে খুবই ডিসঅ্যাপয়েন্ট হলাম। মানে ও যাকে বলে যখন ফার্স্ট ওভার যখনই আসছে বোলিং করতে তখনই দেখি রান খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ম্যাচই রান খেয়েছে, প্রত্যেকটা ম্যাচ এবং প্রত্যেকটা ওভারে সেও রান খায়। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে বরুণ চক্রবর্তী তোমার কাছে আছে, তো সেই বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কেন ওডিআই টিম থেকে বাদ দিয়ে দেওয়া হলো? বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার, ওর মিস্ট্রি পিক করা যায় না, সেটা আমরা দেখেছি। এবং 2027-এর যে ওয়ানডে বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকা, সেখানে কিন্তু বরুণ চক্রবর্তীকে ইজিলি খেলানো যেতে পারে। কারণ যখন ভারত ট্যুর করেছিল সাউথ আফ্রিকায় 2024 সালে টি-20 সিরিজ খেলার জন্য, সেকেন্ড ম্যাচে 5 উইকেট নিয়েছিল বরুণ এবং অলমোস্ট ইন্ডিয়াকে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। তো আমার মতে একটা জিনিস ম্যানেজমেন্ট করতে পারে যে বরুণ আর কুলদীপ দুজনকেই খেলাতে পারে একসাথে, তারপরে যার পারফরমেন্স ভালো থাকবে তাকে ওয়ানডে বিশ্বকাপে যেন খেলানো হয়। এবার আসি যদি হার্ষিত রানা তো আজকে আমার মনে হলো যে যেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বলছে যে ঠিক আছে প্রসিদ্ধ কৃষ্ণা নেই, তো আমি প্রসিদ্ধ কৃষ্ণার অভাব ফিল হতে দেবো না। 10 ওভারে 3 উইকেট কিন্তু তার বদলে 84 রান। ঠিক আছে, 84 রান মানে অত্যন্ত জঘন্য বোলিং করেছে, অত্যন্ত জঘন্য। লাস্টের 2 ওভারেও 11 আর 15 রান দিয়ে দিয়েছে ওই সময়টা এসে। আচ্ছা, বাকি যদি বলি মোহাম্মদ সিরাজ ভালো বোলিং করেছে, 10 ওভারে 43 রানে 1 উইকেট। এবং যেখানে 337 নিউজিল্যান্ড স্কোর করেছে সেখানে সিরাজ মাত্র 43 রান দিয়ে 1খানা উইকেট নিয়েছে 10 ওভারে। এবং এই সিরিজে সিরাজ কিন্তু মোটামুটি ইকোনমিক্যাল বোলিংই করেছে প্রত্যেকটা ম্যাচে যদি আমরা দেখি। ফার্স্ট ম্যাচে 8 ওভারে 40-2, সেকেন্ড ম্যাচে উইকেট না নিলেও 9 ওভারে 41 রান দিয়েছিল, আবার এই ম্যাচেও কিন্তু 10 ওভারে 43 রান দিয়ে 1খানা উইকেট। আরশদীপ সিং যদি বলি তাহলে আরশদীপ সিংও খারাপ বোলিং করেনি, 10 ওভারে 3 উইকেট নিয়েছে এবং 62 রান দিয়েছে এরকম পিচে। তবে ওই একটা জিনিসের অভাব মনে হলো, আর সেটা হচ্ছে মোহাম্মদ শামিকে খুব মিস করলাম। জানি না মোহাম্মদ শামিকে কেন খেলানো হচ্ছে না, ফিটনেস নিয়ে কথা হচ্ছিল কিন্তু ও তো লাগাতার খেলে যাচ্ছে, লাগাতার উইকেট নিয়ে যাচ্ছে, তারপরও কেন ওকে খেলানো হচ্ছে না? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। বুমরা হয়তো ফিরে আসবে, টি-20 ওয়ার্ল্ড কাপের পরে ওডিআই টিমে ফিরে আসবে, কিন্তু শামিকে কিভাবে, মানে ওকে ছাড়া 2027 বিশ্বকাপে ভারত যেতে পারে? 18 ম্যাচে 55খানা উইকেট শামি নিয়েছে এবং 2027-এর ওয়ানডে বিশ্বকাপ সাউথ আফ্রিকায় হবে পেস ফ্রেন্ডলি কন্ডিশনে, সেখানে শামিকে অত্যাধিক মাত্রায় ইম্পর্টেন্ট। তো জানি না শামিকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কী প্ল্যান আছে, জানি না এমন না হয় যে শামি রিটায়ারমেন্ট নিয়ে নেয়। আচ্ছা, বোলিং মানে খুবই বাজে হয়েছে এবং সেকেন্ড আর থার্ড ওডিআই দুটোতেই আমরা দেখলাম যে মিডল ওভার্সে আমাদের বোলাররা উইকেট নিতে অক্ষম। এই ম্যাচেও যদি দেখি তাহলে 1.2 ওভারে 5 রানে 2 উইকেট হয়ে গেছিলো, তারপরে সেখান থেকে 12.1-এ 58 রানে 3 উইকেট। তো সেখান থেকে নিউজিল্যান্ড 337 রান স্কোর করে দিল এবং 4th উইকেটে ড্যারিয়েল মিচেল এবং গ্লেন ফিলিপসের মধ্যে 219 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হলো। এবং ড্যারিয়েল মিচেলকে সত্যিকারের তারিফ করতে হবে, ম্যান অফ দ্য ম্যাচ এবং তার সাথে ম্যান অফ দ্য সিরিজও হয়েছে। ফার্স্ট ম্যাচে 81 রান, সেকেন্ড ম্যাচে 131 নট আউট, থার্ড ম্যাচে 134 রান। এবং এই ড্যারিয়েল মিচেল মানে সত্যিকার অর্থে আমাদের এগেনস্টে কিন্তু লাগাতার রান বানিয়ে যাচ্ছে, লাগাতার। হ্যাঁ, ওডিআই বিশ্বকাপে 2খানা সেঞ্চুরি করেছিল, বা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালও 63 রান করেছিল 101 বল খেলে। তখন হয়তো মনে হয়নি, কারণ তখন আমরা জিতে গেছিলাম, তো অতটা তখন পাত্তা দিইনি। কিন্তু এই সিরিজে কিন্তু সত্যিকার অর্থে ড্যারিয়েল মিচেলের ইনিংসগুলো আমাদের ভুগিয়েছে। আচ্ছা, যাই হোক, এবার যদি ব্যাটিংয়ের কথায় আসি তাহলে রোহিত শর্মা পুরো সিরিজ জুড়েই ব্যর্থ হলো। এই ম্যাচেও তাই 13 বলে 11 রান এবং 3 ম্যাচে রোহিত শর্মা টোটাল 61 রান স্কোর করেছে 80 বল খেলে। এবার এটাই আমার ভয় লাগছে যে রোহিত শর্মাকে না টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয় এরপরে। আমি মনে করি একটা সিরিজের বেসিসে জাজ করা ঠিক নয় রোহিত শর্মার মতো ব্যাটসম্যানকে। এর আগে সাউথ আফ্রিকা সিরিজে রান করেছে বা তার আগে অস্ট্রেলিয়া সিরিজে রান করেছে, তো একটা ম্যাচের বেসিসে জাজ করা ঠিক হবে না। তো এরপরে আই থিঙ্ক আফগানিস্তানের এগেনস্টে আমরা খেলবো জুন মাসে, তারপরে ইংল্যান্ডের এগেনস্টে। তো দেখো কি হয়, যদি মানে এখানে ব্যর্থ হয় তারপরে না হয় ভাবা যেতে পারে। কিন্তু যাই হোক, একটা সিরিজের বেসিসে জাজ করা ঠিক নয় রোহিত শর্মাকে। কিন্তু এটাও ভাববার বিষয় যে 2027-এর ওয়ানডে বিশ্বকাপ যখন হবে সেটা সাউথ আফ্রিকায় হবে, প্লাস 40+ রোহিত শর্মার এজ হয়ে যাবে। তো ততই নাকি ও খেলতে পারবে, সেটা কিন্তু সত্যিকার অর্থে একটা ভাববার বিষয়। শুভমান গিল, নিজেকে তুমি প্রিন্স বলো, কিন্তু প্রিন্স বললে হবে না, তোমাকে কিন্তু রানও করতে হবে, রান বানাতে হবে। নয়তো তোমার যে প্রিন্স যে তুমি নিজেকে বলো, নিজের ব্যাটেও তুমি স্টিকার লাগিয়েছো প্রিন্সের, সে প্রিন্স কি হবে হয়ে?
যেমন বিরাট কোহলিকে সবাই কিং বলে, কেন বলে? কারণ বিরাট কোহলি ইম্পর্টেন্ট ম্যাচেসে রান করে এবং ভারতকে জিতিয়েছে রান করে ইম্পর্টেন্ট ম্যাচেসে, তাই জন্য তাকে কিং বলে লোকে। কিন্তু তুমি 2021-এর WTC ফাইনালে তুমি চোখ করে গেলে, 2023-এর WTC ফাইনালে ফেল হলে, 2023-এর ODI বিশ্বকাপ ফাইনালে ফেল হলে, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে চোখ করে গেলে, 2025-এর এশিয়া কাপ ফাইনালে তুমি চোখ করে গেলে। তাহলে আজকের ম্যাচেও তো বেশ সুযোগ ছিল না, ফ্ল্যাট পিচ, হ্যাঁ, ছোট বাউন্ডারি, সামনে কোনো বড় বোলার নেই, আজ তো সুযোগ ছিল যে 100 না হোক অ্যাটলিস্ট একটা 80-90 রান করি। ঠিক আছে, আগের ম্যাচে তুমি 250 করেছো, কিন্তু দুটো ম্যাচেই তুমি স্টার্ট পাওয়ার পরে সেটাই কনভার্ট করতে পারোনি বড় স্কোরে। ফার্স্ট ম্যাচে 71 বলে 56, সেকেন্ড ম্যাচে 53 বলে 56। ঠিক আছে, প্লাস ক্যাপ্টেন হিসাবেও কিন্তু শুভমান গিলের পারফরমেন্স দুটো ODI সিরিজে খুবই বাজে, মানে দুটো সিরিজে দুটোই হেরে গেছে, টোটাল দুটো ম্যাচ জিতেছে এবং 4টে ম্যাচ কিন্তু হেরে গেছে। এবার যদি বিরাট কোহলির কথায় আসি, মানে বিরাট কোহলি যেন সত্যিকার অর্থে খুবই খারাপ লাগছে, এত সুন্দর প্লেয়ারটা খেললো, অন্যদিকে যদি কেউ একটা দাঁড়িয়ে যেত, হর্ষিত রানার মতো বা নীতিশ রেড্ডির মতো, ও কিন্তু আজ ম্যাচটা জিতিয়ে দিত। মানে বিরাট কোহলির পক্ষে এরকম সিচুয়েশন থেকে ম্যাচ জেতানোর কোনো ব্যাপার না, ওই রকম ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। সেই আমার একটা মনে পড়ছে শ্রীলঙ্কার এগেনস্টে 2014 সালে, আই থিঙ্ক, মানে তখনও 55-56 রান দরকার ছিল, 7 উইকেট পড়ে গেছিল এবং সেই ম্যাচে অজন্তা মেন্ডিস দুর্দান্ত বোলিং করছিল, আই থিঙ্ক 4টে উইকেট মতো নিয়েছিল। তো বিরাট কোহলি সেখান থেকে কিন্তু একা হাতে পুরো ভারতকে ম্যাচটা জিতিয়ে দিল লাস্ট অব্দি নট আউট থেকে। অক্ষর প্যাটেল ছিল ওর সাথে, কিন্তু তখন অক্ষর প্যাটেল এতটা ভালো ছিল না এখনকার মতো ব্যাটসম্যান হিসাবে, কিন্তু স্ট্রাইক রোটেট করেছিল অক্ষর প্যাটেল, অন্যদিকে বিরাট কোহলি কিন্তু পুরো একা হাতে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল ভারতকে। এছাড়া 2022-এ T20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সাথে ম্যাচটা হোক বা 2016 T20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা, তো এরকম অনেক উদাহরণ আছে। বিরাট কোহলির কাছে কোনো ব্যাপার ছিল না, কিন্তু অন্যদিকে সব আউট হয়ে যাচ্ছিল। সিরাজ, কুলদীপ, এদের উপর তুমি ভরসা করতে পারো না, তো ওই জন্যই যাকে বলে আউটও হয়ে গেল বিরাট কোহলি মারতে গিয়ে। কিন্তু যাই হোক, একটা দুর্দান্ত ইনিংস খেললো, বিফলে গেল এবং পরপর দুখানা সেঞ্চুরি কিন্তু বিরাট কোহলির বিফলে গেল। এর আগে সাউথ আফ্রিকার এগেনস্টে যে সেকেন্ড ODI ম্যাচটা হয়েছিল সেটাও সেঞ্চুরিটা বিফলে গেল এবং এই সেঞ্চুরিটাও তাই। শ্রেয়াস আইয়ার পরপর দুটো ম্যাচে ব্যর্থ হলো, 8 রান আগের ম্যাচে, এই ম্যাচে 3 রান। এবং অন্যদিকে যেখানে ড্যারিয়েল মিচেল 4 নম্বরে নেমে ব্যাটিং করতে নেমে এত সুন্দর ইনিংস খেললো, সেখানে শ্রেয়াস আইয়ারের ইনিংসটা কিন্তু আজকে সত্যিকার অর্থে ইম্পর্টেন্ট ছিল, কিন্তু 3 রান স্কোর করে সেই শর্ট বলেই কিন্তু আউট হয়ে গেল। KL রাহুলও তাই, KL রাহুলকে কিছু বলবো না, ঠিক আছে, চলো, আগের ম্যাচে একটা 152 নট আউটের দারুণ ইনিংস খেলেছিল ডিফিকাল্ট সিচুয়েশনে, এবং ফার্স্ট ম্যাচেও একটা দারুণ ফিনিশ করেছিল 21 বলে 29 নট আউট। তো কিন্তু আজকের ম্যাচে উচিত ছিল KL রাহুলের, একটা সুযোগ ছিল যে বিরাট কোহলির সাথে একটা ভালো পার্টনারশিপ করি, একটা ভালো ইনিংস খেলি, কিন্তু সেটা করতে পারলো না। 6 বলে 1 রান স্কোর করে আউট হয়ে গেল। নীতিশ রেড্ডি আর হর্ষিত রানার জন্য আমি সত্যিকারের তারিফ করতে চাই, বিশেষ করে নীতিশ রেড্ডি 57 বলে 53 রানের ইনিংস খেললো এবং রানিং বিটুইন দ্য উইকেটস বিরাট কোহলি আর নীতিশ রেড্ডি দুজনেরই কিন্তু দুর্দান্ত। তারপরে জাদেজা 16 বলে 12 রান স্কোর করে আউট হয়ে গেল এবং খুবই ডিসঅ্যাপয়েন্ট করলো জাদেজা আজকের ম্যাচে। ব্যাট হাতে উচিত ছিল জাদেজার ভালো কিছু করার, কিন্তু সেটা করতে পারলো না। তারপরে হর্ষিত রানা আর বিরাট কোহলির মধ্যে 99 রানের একটা পার্টনারশিপ হলো 7th উইকেটে, এবং সত্যিকার অর্থে হর্ষিত রানা যেভাবে খেলছিল আমি কোনোদিন ভাবতে পারিনি যে হর্ষিত রানা এরকম কিন্তু ব্যাটিং করে। এবং যতক্ষণ হর্ষিত রানা টিকে ছিল ততক্ষণ কিন্তু ভাবছিলাম যে ইন্ডিয়া জিতে গেলেও যেতে পারে। 40 বলে 61 রান একসময় দরকার ছিল, কিন্তু ওই একটা উইকেটের জাস্ট দরকার ছিল এবং আউট হয়ে গেল। তবে 52 রানের একটা খুব দুর্দান্ত ইনিংস খেললো 43 বলের এবং লাস্টে আউট হয়ে গেল। বাকি আমাদের টেলেন্ডার নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। আমাদের টেলেন্ডার যাকে বলে এদের থেকে কোনো এক্সপেকটেশনই রাখা উচিত নয়, সিরাজ হোক বা কুলদীপ হোক বা আর্শদীপ হোক। তো যাকে বলে আমরা ম্যাচটা হেরে গেলাম এবং তার সাথে কিন্তু সিরিজটাও 2-1 হেরে গেলাম। তবে সব থেকে আমার কাছে কনসার্নিং যেটা লাগলো এই সিরিজে সেটা হলো কিন্তু আমাদের বোলিং। কেন, সাউথ আফ্রিকার সাথে যখন আমাদের ODI সিরিজটা হয়েছিল সেই সিরিজেও কিন্তু ফার্স্ট ম্যাচে 350 রান ডিফেন্ড করতে গিয়ে আমরা সাউথ আফ্রিকার 11 রানে 3 উইকেট ফেলে দিয়েছিলাম করে, সেখান থেকে কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটা লাস্ট ওভার অব্দি নিয়ে গেছিল, মনে আছে তো? লাস্ট ওভার অব্দি নিয়ে গেল করে কিন্তু 17 রানে ওরা ম্যাচটা হেরে গেল। যে ম্যাচটা আমাদের অনায়াস জিতে যাওয়ার কথা সেটাই কিন্তু সাউথ আফ্রিকা লাস্ট ওভার অব্দি নিয়ে গেছিল। আচ্ছা, তারপরে যে সেকেন্ড ODI ম্যাচ হলো সেখানে আমরা 359 রান ডিফেন্ড করতে পারলাম না, হেরে গেলাম। আচ্ছা, নিউজিল্যান্ডের এগেনস্টে যে সেকেন্ড ODI ম্যাচ হলো সেখানেও তাই, 285 আমরা ডিফেন্ড করতে পারলাম না। 46-2 থেকে নিউজিল্যান্ড 285 রান চেস করে দিল এবং এই ODIতেও কিন্তু মিডল ওভার্সে আমরা একটা উইকেট নিতে পারলাম না এবং নিউজিল্যান্ড কিন্তু তার ভরপুর সুযোগ নিল। 219 রানের একটা পার্টনারশিপ হলো 4th উইকেটে। যাই হোক, এখন ODI সিরিজ শেষ হয়ে গেল। এরপরে T20 সিরিজ নিউজিল্যান্ডের এগেনস্টে 5 ম্যাচের, তারপরে T20 ওয়ার্ল্ড কাপ
এবং দেখার এটাই যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা ডিফেন্ড করতে পারি কি না। তবে টি-20তেও কিন্তু অনেক প্রবলেমস আছে, যেমন সূর্যকুমার যাদবের ফর্ম, বাকি তিলক ভার্মার ইঞ্জুরিটা কী হবে জানি না সেটা আমরা। তো সব কিছু যেন ঠিকঠাক যায়, যেন টি-20 ওয়ার্ল্ড কাপটা ডিফেন্ড করতে পারি, দেখা যাক সেটা কি হয়। এরপরে নেক্সট আমরা ওডিআই আফগানিস্তানের সাথে খেলবো জুন মাসে। তো আর আমরা রোহিত শর্মা বিরাট কোহলিকে মাঠে দেখতে পারবো না, আবার সেই আইপিএল এর সময় দেখতে পারবো। 26শে মার্চ থেকে আইপিএল শুরু হবে, তো 2 মাসের ওপর যাকে বলে আমাদের ওয়েট করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।